এই বসন্তের সকালে তোমাদেরকে স্বাগত জানাই আমাদের অনলাইন ক্লাস কন্টেম্পোরারি মেটাফিজিক্স। আমরা আলোচনা করছিলাম ইন্ট্রোডাকশন টু অন্টোলজি নিক এফিংহাম এর একটা বই থেকে। সেই বইটার 5 নম্বর চ্যাপ্টার পসিবল ওয়ার্ল্ডস, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং তোমরা জানো পসিবল ওয়ার্ল্ডস নিয়ে আমরা আলোচনা করছি বিকজ উই আর ইন্টারেস্টেড টু ফাইন্ড দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আলোচনার মধ্যে আজকের আলোচনা তো একটু শেষের দিকে আসবে। তোমরা জানো একটা ইয়ে আছে মেটা অন্টোলজি। তো যেমন তোমরা জানো ফিলসফি, তাহলে মেটা ফিলসফি কি হবে? হোয়াট ইজ দ্য ফিলসফি অফ ফিলসফি? হ্যাঁ, তোমরা ইনফর্মাল লজিকে ফেলাসি পড়েছো। একটা ফেলাসি আছে ফেলাসি অফ ফেলাসি। তোমরা এরকম কোনো কি ফেলাসি পড়েছো? ফেলাসি অফ ফেলাসি কেউ কি বলবে? আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ফেলাসি অফ ফেলাসি এটা হচ্ছে যে সবসময় সবখানে ফেলাসি খুঁজতে থাকা, এটা হচ্ছে ফেলাসি। এবং ফেলাসি নিয়ে যে বই আছে সেখানে এই ধরনের ফেলাসি আছে। তোমাদের কি ইনফর্মাল লজিক বা ফেলাসি ছিল না, পড়ানো হয়নি? স্যার শোনা যাচ্ছে আমাকে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার নেটের প্রবলেমের কারণে আমি কানেক্ট হতে পারছিলাম না স্যার। জি স্যার, আমাদেরকে পড়ানো হয়েছে স্যার, মানে ফ্যালাসির মধ্যে স্যার এই যে ফ্যালাসি অফ রেলেভেন্স যেগুলো সেগুলো পড়ানো হয়েছে আর কি। মানে ইনফর্মাল ফ্যালাসি তো অনেকগুলো, প্রায় 32টার উপরে আর কি। না না, আরো অনেক বেশি। মানে আমরা যদি বেসিক ফেলাসি ধরি সেটা 32টারও 32টা, হ্যাঁ কম হবে। কম হবে। ক্যাটাগরি যদি ধরি, আর যদি এক্সক্লুসিভলি ধরি তাহলে অনেক অনেক, 32টারও বেশি হবে। হ্যাঁ অনেক স্যার, অনেক এক অনেক। এক বই এক এক ভাবে খুঁজছে। জি জি জি। তোমাদের যে বইটা পড়ানো হয় ওটার লেখকের নামটা হলো স্যার কনসেপ্টস টু ইন্ট্রোডাকশন টু লজিক স্যার, ইয়ার মনে হয় মনে আসছে স্যার এই মুহূর্তে নামটা। আচ্ছা আচ্ছা। তো সবকিছুর মধ্যে ফেলাসি খুঁজতে থাকা, এটা যেমন একটা ফেলাসি, ফেলাসি অফ ফেলাসি, তেমনি স্যার ফিলসফির। স্যার প্যাট্রিক জি হার্লির স্যার বইটা স্যার। প্যাট্রিক জে হার্লি। হারলে প্যাট্রিক যে হার্লে, জি স্যার, হার্লে হার্লি না, বই। হার্লে প্যাট্রিক জে হার্লি। না, ফেলাসির আরেকটা মোটা বই আছে। মানে তোমাদের শাহিন স্যারের কাছ থেকে আমি সফট কপিটা নিয়েছিলাম, আমি প্রিন্ট করেছি। এনিওয়ে, আমি যেটা বলতেছিলাম যে মেটা ফিলসফি হচ্ছে ফিলসফি অফ ফিলসফি, তাহলে মেটা অন্টোলজি কি হবে? অন্টোলজি অফ অন্টোলজি। ওকে ওকে। জি। আমরা আসলে পসিবল ওয়ার্ল্ডস নিয়ে আলোচনা করছি টু ফাইন্ড আউট দ্য রিয়ালিটি অফ আওয়ার ওন ওয়ার্ল্ড। ওকে, তো সেটা নিয়ে আমরা মডেল টক্স নিয়ে আলোচনা করেছিলাম এবং মডালিটিকে অ্যাভয়েড করে কিভাবে আমরা এটার ব্যাখ্যা করতে পারি, এই জন্য আমরা জেনুইন মডেল রিয়েলিজমের কথা আলোচনা করেছি। এটার একটা বিকল্প হিসেবে আমরা গত ক্লাসে ইএমআর এরশাদ মডেল রিয়ালিটি সেটা আলোচনা করেছি, এবং ইএমআর এর আলোচনার যে অংশগুলো আমাদের গত ক্লাসে রয়ে গেছিল সেখান থেকে আমরা আজকে শুরু করব। যারা গত ক্লাস করো নাই, আমি আশা করি যে হয়তো তোমরা ইতিমধ্যে গত ক্লাসের বিষয়গুলোকে জেনে নিয়েছো। যদি সেটি না করে থাকো, স্টিল ইউ আর ওয়েলকাম ইন আওয়ার ক্লাস। তবে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে যখন তুমি কোনো কিছু বুঝবে না তখন তুমি প্রশ্ন করবে। তাতে করে আমাদের একটু আমরা যদি মানে তোমার কারণে যদি আমাদের একটু আটকে যেতে হয়, দ্যাটস বেটার, বিকজ এ ক্লাস ইজ এ হোল টিম। সুতরাং সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, আমরা চেষ্টা করব। তাহলে আমরা সরাসরি স্ক্রিন শেয়ারের দিকে চলে যাই। হ্যাঁ, তো ইউ সি, এইটা নিয়ে আমরা গত ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো আমি আর রিপিট করছি না। ইউ সি অল দিস থিংস ইন দ্য স্ক্রিন। আচ্ছা,
আমরা গত ক্লাসে সম্ভবত এই জায়গাতে ছিলাম। Purabi, am I হ্যাঁ right? স্যার, জি স্যার। GMR can analyze away model terms because of Levy's principle of recombination, guaranteeing that there are enough worlds out there. এখন এই যে আমরা এরশাদিজম যেটা আলোচনা করছি, যেটা হচ্ছে যে মডেল যে রিয়ালিটি সেইটার যে মানে জেনুইন ফর্ম লেভিস যেটাকে করেছেন সেটার একটা বিকল্প ইয়ে যে হ্যাঁ আদার ওয়ার্ডস আছে, কিন্তু আদার ওয়ার্ডস আমি যে একটা স্লাইড তোমাদেরকে বারবার দেখিয়েছি অনেকবার, ইট ইজ অলসো এট মাই হ্যান্ড রাইট নাও, ইউ সি দিস দিস স্লাইড, যে স্লাইডটা দেখিয়েছি। তাহলে অ্যাকর্ডিং টু জিএমআর যে এটাকে আমরা অ্যাকচুয়াল ধরলে এটা পসিবল, আর এইটার পয়েন্ট অফ ভিউ থেকে ইট ইজ ভেরি মাচ অ্যাকচুয়াল and all the others including this one will be possible. Okay, তো তাই যদি হয় according to EMR এরশাদিজম সেটা হচ্ছে যে this world, only this world exist করে, এগুলো এক্সিস্ট করে না, এগুলো হচ্ছে এই ওয়ার্ল্ডের কতগুলো অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস, এগুলো রিয়েল না। তাহলে এটা রিয়েল না হলে তাহলে তো এটা অ্যান্টি রিয়েলিজম পজিশন হওয়ার কথা, কিন্তু এটা অ্যান্টি রিয়েলিজম এই জন্যই না যে অ্যাকর্ডিং টু ইএমআর এই জিনিসটা হচ্ছে রিয়েল বাট এজ এ অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি অফ দিস ওয়ার্ল্ড, নট কনক্রিট রিয়েলিটি অফ অ্যানাদার ওয়ার্ল্ড। এই যে ক্যারিকেচার এরশাদিজম will be harder pressed to do this as it will need a corresponding principle that says which set of propositions count as worlds. তাহলে according to EMR those other worlds, those possible worlds, those really existing worlds which are totally disconnected from us, absolutely disconnected, এই যে আমি এখানের মধ্যে যে দেখিয়েছি মাঝখানে একটা যে লাইন ডিসকানেকশন, absolutely disconnected from us, এগুলো হচ্ছে যে ইএমআর এর কাছে এগুলো হচ্ছে কতগুলো সেট অফ প্রপোজিশনস। কিন্তু সব সেট অফ প্রপোজিশনকে কি আমরা সেভাবে নিতে পারি? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমরা যদি বলি যে হিটলার 1 ওয়ার্ল্ড অর্ডার 2, এটা হতে পারে। হিটলার নেভার এক্সিস্টেড, এটাও হতে পারে, কিন্তু একই সাথে কি এটা হতে পারে হিটলার নেভার এক্সিস্টেড and Hitler has won World War II? এটা কিন্তু হতে পারে না। এই কথাটা এখানে বলা হচ্ছে যে there is a set of those propositions but that set cannot be possible world as then it would be possible for Hitler to have won World War II without existing. কিন্তু আমরা যদি বলি যে Hitler has won World War II without being existing in the first place, it seems contradiction. So it would be possible for there to be a true contradiction. But আমরা জানি যে contradiction cannot be true. As that's impossible, we need to ensure that no world has both of these propositions as members. তাহলে এমন একটা ওয়ার্ল্ড হতে পারে না যেখানের মধ্যে এই দুইটা সেট অফ প্রপোজিশনস, কারণ অ্যাকর্ডিং টু ইএমআর এগুলো হচ্ছে সেট অফ প্রপোজিশন, এগুলো কিন্তু এক্সিস্টিং হতে পারে না, বিকজ যদি হয় সেটা একটা কন্ট্রাডিকশনকে ইনভলভ করবে। আমি ক্লাসের মাঝখানে আমার ইন্টারেস্টের বিষয়ে কথা বলার কারণে অনেক সময় ক্লাসের কন্টেন্টগুলো ডিস্ট্রাক্টেড হয় এবং আমাদের আলোচনাটাও যতটুকু আগানো দরকার ততটুকু হয় না। তো এখানে আমি একটু না বলে পারছি না যে এই কন্ট্রাডিকশন নিয়ে কিন্তু আমার খুব মানে ইন্টারেস্ট আছে, এবং আমি অন্টোলজি অফ টাইম অ্যান্ড ফিলসফি অফ কন্ট্রাডিকশন এরকম একটা সেমিনার করেছিলাম আমাদের ডিপার্টমেন্টে, এবং সেই আলোচনাটা ইউটিউবে আছে, আমি নতুন করে একটা রেকর্ড করে দিয়েছি। তো আমি কখনো ইয়ে করে বলেছিলাম যে এত বছর আমরা শিক্ষকতা করি, আমরা বেতন নিয়ে একটা
বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সচ্ছল জীবন যাপন করি বটে, এবং অন্যরা আরো কেন কেন পাচ্ছে না ইত্যাদির জন্য আমরা হা হুতাশ করি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যে প্রফেসর হচ্ছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, সিলেকশন গেট প্রফেসর, বাট নোবডি ওয়ান্টস টু প্রফেস এনিথিং। নো ফিলসফার, নোবডি স্টাফ অফ ফিলসফি, যে সে কিন্তু আমাদের কলিগরা যখন প্রমোশন ক্লেম করে তখন তাদের ক্লেম করতে হয় যে আমি এই জেনুইন রিসার্চগুলো করেছি, এগুলোর ভিত্তিতে আমাকে সুবিধাটা দেওয়া হোক। দরখাস্ত করা ছাড়া যদি প্রমোশন দেওয়ার সিস্টেম থাকতো তাহলে আমি মোজাম্মেল হক কিন্তু অটোমেটিক প্রমোশন পেয়ে যেতাম। তারা যখন দাবি করে তাদের রিসার্চের বিষয়গুলো সুবিধা পাওয়ার জন্য, সেগুলো যে আসলে বেসিক কোনো কিছু সেটা তারা নিজেরাই বিশ্বাস করে না। এই জন্য তুমি দেখবা যে you will hardly find a professor who professes something. ওকে, তো আমাকেও সেরকম ভাবে কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে এজ এ প্রফেশনাল ফিলসফার হোয়াট ইজ ইউর ফিলসফি। তো যদি কেউ জিজ্ঞেস করতো তাহলে মাইক্রোফোন বাড়িয়ে তখন আমি বলতাম, আমি কি বলতাম দেখি, আন্দাজ করো তো দেখি। আমার কথা শোনা গেছে? জি স্যার, শোনা গেছে। তোমরা আমাকে যতটুকু জানো, তোমাদের ধারণায় আমাকে যদি কেউ মাইক্রোফোন বুম দিয়ে বলতো যে হ্যাঁ বলেন অ্যাজ এ প্রফেশনাল ফিলসফার হোয়াট ইজ ইউর ফিলসফি, একটা কথা খুব সংক্ষেপে 1 মিনিটে। ফিলোসফি অফ কন্ট্রাডিকশন। ইয়েস, স্যার আপনার ফিলোসফি অফ কন্ট্রাডিকশন। কনস্ট্যান্ট গ্যাপ থিওরি। হ্যাঁ, কনস্ট্যান্ট গ্যাপ থিওরি একটা কন্ট্রাডিকশন। কনস্ট্যান্ট গ্যাপ, সকল কিছু গোড়াতে আছে কন্ট্রাডিকশন। দেখো, কন্ট্রাডিকশন বললে আমাদের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এমন ওয়ার্ল্ড তো হতেই পারে না যেখানে হিটলার এক্সিস্ট করে না অথচ হি হ্যাজ ওয়ান ওয়ার্ল্ড ওয়ার 2। হ্যাঁ, So contradiction implies paradox. The life is a paradox. The life is a paradox. আমরা তো ভাবিতে হই মানে সবচেয়ে উদ্ভট চিন্তা যে গড আছে কিনা। মানে ফিলোসফিতে তো সফট টার্গেট হচ্ছে গড। উদ্ভট চিন্তা বোঝানোর জন্য গডকে বলা হয়। তুমি চিন্তা করে দেখো সেদিন যে ওই যে ডেভিড অ্যাটেনবার্গ ওই যে ধারা বিবরণী দেয়, ওই যে বিভিন্ন প্রাণী জগতের বর্ণনা। হ্যাঁ, তোমরা বোধহয় ওয়াইল্ড লাইফের আলোচনাতে দেখছো যে উনি প্রেজেন্ট করে কি ডেভিড অ্যাটেনবার্গ। ওকে, ডেভিড অ্যাটেনবার্গ উনি ওই যে চাঁদের পৃষ্ঠ থেকে দুনিয়াকে কিভাবে দেখা যায়, পৃথিবীটাকে কিভাবে দেখা যায়, সেখানে বলছে যে দিস ইজ আওয়ার অল হোপ। তারপরে এই যে একটা যে নাসা একটা পাঠিয়েছে যেটা এখন অনেক দূরে চলে গেছে আর কখনো ব্যাক করবে না, ভয়েজার 2 সাপোজ, সেখান থেকে একটা মানে আমাদের এই যে পৃথিবীটাকে কিরকম দেখা যাচ্ছে, একেবারে একটা ধূলিকণার মতো দেখা যাচ্ছে। পেল ব্লু ডট। দিস ইজ অল আওয়ার হোপ, আমরা এখানে আছি। এইসব বাদ দাও না, তুমি যদি ড্রোন উড়াইয়া যদি মানে তোমার এই এলাকার ছবিটা তুমি দেখো, তোমার নিজের কাছে এটা কিন্তু অসম্ভব মনে হবে। তো এরকম একটা খুব সুন্দর একটা সিরিজ আছে, সিনেমার একটা সিরিজ আছে, হানি আই শ্রাঙ্ক দ্য কিডস। হানি আই শ্রাঙ্ক, হ্যাঁ, হানি কমা আই শ্রাঙ্ক, মানে যেখানে ছোট হয়ে গেলে কি হয়, মনে করো একেবারেই আমরা মাইক্রোস্কোপ হয়ে গেছি, তখন আমাদের এই চেনা জায়গা, আমার এই রুমটাকে, ইভেন আমার এই বাড়ির লনটাকে আমার কাছে কিরকম মনে হবে। হ্যাঁ, তো আমরা যে একটা সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশনের মধ্যে থাকি, দিস ইজ মাই ওয়ার্ল্ড, আই এম হ্যাপি, এবং ওই জিনিসটা পেলে আই উইল বি মোর হ্যাপি। That's all about. Actually, we cannot think about all these things. We are very much incapable to conceive, to understand, to digest the reality. Still, আমাদের এমন অডাসিটি যে উই ওয়ান্ট টু গেট দ্য রিয়ালিটি, দ্য টোটাল রিয়ালিটি, দ্য আলটিমেট অ্যান্ড অ্যাবসলিউট রিয়ালিটি, যে জন্য আমরা জগতের বাইরে গড আছে না নাই সেই ধরনের কোয়েশ্চেনের মধ্যে নিজেদেরকে ইনভলভ করি। তুমি চিন্তা করে দেখো যে হিউম্যান অডাসিটিটা কত একটা ফ্যান্টাস্টিক ব্যাপার। ক্যাপাসিটি নাই মোটেও, কিন্তু আমাদের যে মানে স্বাদ, যেটা আমাদের আহ্লাদটা অনেক বেশি আর কি। হ্যাঁ, সেই আহ্লাদের কারণে আমরা এখন মেটাফিজিক্স পড়ছি, হ্যাঁ, যে রিয়েলিটি কি জিনিস, হ্যাঁ, লেটস ফাইন্ড ইট আউট। হ্যাঁ, সেগুলোর জন্য আমরা আলোচনাগুলো করছি। সো তুমি যাই করো না কেন, তোমার যে অন্টোলজিক্যাল স্ট্রাকচার আছে যেখানের মধ্যে তুমি কন্ট্রাডিকশনকে অ্যালাউ করো না, whereas you are standing on contradiction, তুমি কন্ট্রাডিকশনের মধ্যে দাঁড়িয়ে আছো অথচ কন্ট্রাডিকশনকে তুমি কখনোই অ্যাকসেপ্ট করতে চাও না। তার মানে হচ্ছে এটাকে বলে যে একটা থার্ড ক্লাস প্যাসেঞ্জার মেন্টালিটি। থার্ড ক্লাস প্যাসেঞ্জার মেন্টালিটি হচ্ছে
থার্ড ক্লাস যে ট্রেনের কামরা সেখানের মধ্যে এই আমরা যখন বাড়ি যেতাম, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে তোমরা জানো যে ফটিকছড়ি নাজিরহাট, হ্যাঁ, তখন তো বাস লাইনে এত গাড়িটার সুবিধা ছিল না, ইভেন বাসের লাইনগুলো খুব খারাপ ছিল, হ্যাঁ, শুধুমাত্র রাঙ্গামাটি লাইনে এই যে কাঠের বডি না এরকম কিছু বাস ছিল, আর নাজিরহাট লাইনে বাস ছিল কাঠ বডি বা কাঠের তৈরি ফ্রেমের বাস, মুড়ির টিনের মতো দেখা যাইতো আর কি এগুলা, হ্যাঁ। তা আমরা ট্রেনে যেতাম, তো ট্রেনের মধ্যে সেকেন্ড ক্লাস থাকতো একটা কম্পার্টমেন্ট, আর বাকিগুলো থার্ড ক্লাস। আমার বাবা আমাদেরকে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে করে নিয়ে যেতেন। তো থার্ড ক্লাস কম্পার্টমেন্টে তো সবাই উঠতে পারে ঠেলাঠেলি করে, তো যারাই উঠার পরে তারা বাকি লোকদেরকে রেসিস্ট করে, আর জায়গা নেই, আর জায়গা নাই, হ্যাঁ। তেমনি করে আমরা কন্ট্রাডিকশনের উপরে বেস করি, এরপরে বলেছে না কন্ট্রাডিকশন কিন্তু হবে না, কিন্তু কন্ট্রাডিকশন যে হবে না এই কথাটা স্বয়ং itself not consistent with any higher anything, এবং হায়ার কোনো কিছু যদি হয় তাহলে আলটিমেটলি সেটা রিগ্রেসে চলে যাবে, এবং রিগ্রেসে চলে গেলে তার একটা মিনিংলেস হলো, আর মিনিং ফাইন্ড করতে গেলে সেটা একটা কন্ট্রাডিকশন হবে। এই জন্য তোমরা ওই যে পোস্ট মডার্ন ফিলোসফি গুলোতে দেখছো কিনা যে কাফকা, তারপর যে আলবার্ট কামু, বিভিন্ন লোকজন বলছে যে আলটিমেটলি কোনো মিনিং নেই, কারণ তুমি যখনই একটা গিভেন মিনিংকে গ্রহণ করবা তখন কিন্তু তোমার ওই ফ্রিডম আর থাকবে না, কারণ তোমাকে ওইটা মানতেই হবে। অথচ দেখো তাদের এই কথাগুলো কিন্তু কন্ট্রাডিক্টরি, কারণ আমরা ফিজিক্সের দৃষ্টিতে যদি দেখি, ফিজিক্স যারা চর্চা করে তারা কিন্তু ফিজিক্সের কোনো নিয়ম বানায় নাই, নাকি বানাইছে? ফিজিক্স যারা চর্চা করে তারা ফিজিক্সের কোনো নিয়ম বানায় না, কেমিস্ট্রি যারা চর্চা করে তারা কেমিস্ট্রির কোনো নিয়ম বানায় না, কিন্তু নিয়মগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে ফলো করার চেষ্টা করে ভালো ছেলে বা ভালো মেয়ের মতো, সুবুধ বালক বালিকার মতো, হ্যাঁ, এর সাথে কিন্তু কোনো গন্ডগোল লাগাতে চায় না। তাহলে আমাদের যে গ্রেটার লাইফ, পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, আমাদের যে রিয়ালিটি, সেটার ক্ষেত্রেও দেয়ার মাস্ট বি সাম গিভেন মানে নিয়ম কারণ। আমাদের উচিত হবে যে নিয়ম বানানোর চেষ্টা না করে সেগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করা। সেই নিয়মগুলোর একটা নিয়ম হচ্ছে যে আমরা কখনো কন্ট্রাডিকশনকে অ্যালাউ করি না, এবং কন্ট্রাডিকশন হলে আমরা মনে করি যে সেটা রং। কিন্তু কন্ট্রাডিকশন হলে যে আমরা মানে কোনো কিছুকে নালিফাই করি, তো এই কন্ট্রাডিকশন আমার কাছে যেটা কন্ট্রাডিকশন মনে হয়, আমি একটা কথা বলেছিলাম, এরকম একটা স্লাইড আমি দেখিয়েছিলাম, আই হোপ এটা এখনো আছে, যেটার মধ্যে আমি দেখিয়েছিলাম যে আই সি, আই গট ইট, এই যে এই স্লাইডটাকে আমাকে একটু ব্যাখ্যা করতে পারবে কেউ? আমি গত ক্লাসে বলেছিলাম স্যার মেটাফিজিক্স হচ্ছে আমাদের এথিক্স কে ডিটারমাইন করে, কিন্তু আমাদের কিন্তু এথিক্স মেটাফিজিক্স কে ডিটারমাইন করে না। রাইট, আমি যেরকম হব আমার এথিক্সও সেরকম হবে। এটার একটা খুব পপুলার এক্সাম্পল আমি দেই, পপুলার বলতে পারি ইজি এক্সাম্পল, সামওয়ান অন দ্য গ্রাউন্ড, সামওয়ান অন এ ওয়াচ টাওয়ার। তাহলে সজীব আমাকে বলো যে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে এসে চারিদিকে যে একটা হোলিস্টিক ভিউ পাচ্ছে, ওকে, জি স্যার, ভালো মন্দ সম্বন্ধে তার জ্ঞান, আর গ্রাউন্ডে যে আছে যে খুব শর্ট ডিস্টেন্সে দেখতেছে, লং ডিস্টেন্সে দেখতেছে না, তার জ্ঞান কি সমান হবে? অবশ্যই না। এখন গ্রাউন্ডে যে আছে তার তো এটা দায়িত্ব হবে যে উপরে যে আছে তার কথাটা মেনে নেওয়া। তাহলে দেখো যে আমরা যারা ধর্ম বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের মধ্যে আছে মানে ডিফারেন্স আছে, কিন্তু আমরা সবাই কিন্তু এই ব্যাপারে একমত যে জগতে জীবনের বৃহত্তর সত্যটা সঠিকভাবে জানতে গেলে উই হ্যাভ টু হ্যাভ এ সোর্স, উই হ্যাভ টু হ্যাভ এন অথরিটি who is beyond the world and who is looking at the world from a holistic point of view, from no higher point of view. কারণ আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখব স্পেসিফিক, সেটা তো আমার দৃশ্যটাকে কি করবে, আমার দৃশ্যটাকে সে ফ্রেম করবে না, ফ্রেমের বাইরে আমরা দেখতে পারি না। তাহলে আমাদের যে কগনিটিভ ফ্রেম অফ রেফারেন্স আছে, সেই কগনিটিভ ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে কিন্তু আমরা কিন্তু কন্ট্রাডিকশনকে অ্যালাউ করি না। আমি এই কথাটাই বলতে চেয়েছি, ওকে। তাহলে আমরা যদি বলি দেয়ার কুড বি ট্রু কন্ট্রাডিকশন, এটা কি হবে? জি স্যার। ট্রু কন্ট্রাডিকশন বলে কোনো জিনিস কি হতে পারে? ইউ থিংক দ্যাট? হতে পারে স্যার। ট্রু কন্ট্রাডিকশন হতে পারে। যেমন
কন্ট্রাডিকশনটা ট্রু হতে পারে, বাট ট্রু কন্ট্রাডিকশন তো হতে পারে না। True contradiction meaning really contradiction, we are accepting this. জি স্যার। আচ্ছা, তাহলে মাহফুজের একটা এক্সাম্পল বলো দেখি। স্যার এই যে এখানে আমরা মডেল লজিকের মডেল টার্মগুলোর উদাহরণ দিতে পারি যে হিটলার একটা জায়গায় এক্সিস্ট করে কিন্তু একটা জায়গায় এক্সিস্ট করে না, তো এটা তো কন্ট্রাডিক্টরি। এবং এবং এই ওয়ার্ল্ডে আমি এক্সিস্ট করতেছি এবং এই ওয়ার্ল্ডে আমি মাহফুজ, কিন্তু আরেকটা ওয়ার্ল্ডে যে আমি মাহফুজ না বা এক্সিস্ট করি না, তাহলে যদি আমি এটাকে যদি মানে একত্রিত করি যদি মডেল টার্মে, তাহলে তো এটা আমার জন্য অবভিয়াস একটা কন্ট্রাডিকশন হয়ে যায়। কিন্তু সেই জন্য দেখো না যে মাঝখানে একটা দেয়াল করে দেওয়া আছে, অ্যাবসলিউটলি ডিসকানেক্টেড। হ্যাঁ স্যার, কিন্তু জিএমআর হিসেবে এটা ঠিক আছে, কিন্তু যদি ইএমআর কে কাউন্ট করে ধরি, তার মানে ইএমআর যেটা বলবে যে অ্যাবস্ট্রাক্টলি হচ্ছে আমি আমার কোনো একটা ওয়ার্ল্ডে বা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডে আমি হচ্ছে কি বলবো মানে ডাক্তার বা আমি হচ্ছে মাইক টাইসন বলে কি আমার এখানে এই অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে এটা পসিবল যে আমি হচ্ছে অন্য একটা ওয়ার্ল্ডে মানে মাইক টাইসন হতে পারি বা অন্য একটা ওয়ার্ল্ডে ডাক্তার হতে পারি। কিন্তু মানে এখানে যেটা বলতেছে যে মানে আমাদের এখনকার আলোচনা যে বিষয় তোমার এই কথার সাথে যদি কানেক্ট করি, সেটা হচ্ছে যে আদার ওয়ার্ল্ডে যেটা পসিবল হবে, হ্যাঁ, আদার ওয়ার্ল্ডে ধরো হিটলার এক্সিস্ট করে না, এটা পসিবল। আদার ওয়ার্ল্ডে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে গেছে, এটাও পসিবল। কিন্তু একই সাথে ইন সাম অ্যানাদার ওয়ার্ল্ড, হ্যাঁ জি স্যার, এটা পসিবল না যে মানে সে সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতছে এবং সে এক্সিস্ট করে না। সেটা হচ্ছে যে আমরা কিন্তু কন্ট্রাডিকশনকে কিন্তু টলারেট করি না। মানে অনলি এই জন্য আমি আমার ফিলোসফি অফ কন্ট্রাডিকশন আমার যেটা, সেটাতে আমি ওখানে বলার চেষ্টা করেছি যে কন্ট্রাডিকশনকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু whenever we accept contradiction in the foundation level, then this is foundation, not contradiction. This is the way we think about. যেমন আমি চিন্তা করি, আমি ডেকার্ট যেটা বলার চেষ্টা করেছে, আমি চিন্তা করি এটা প্রিসাপোজ করে যে আমি এক্সিস্ট করি। ইফ আই ডোন্ট এক্সিস্ট এট ফার্স্ট, হাউ কুড আই থিঙ্ক অ্যাবাউট এনিথিং? অন্তরা, আমার কথাগুলো কি তুমি ফলো করতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো, ট্রু কন্ট্রাডিকশন এটা সজীব যে সেন্সে বলছে সেই সেন্সে আসলে এটা পসিবল না। It's true that there are contradictions, but there cannot be any true contradiction. There cannot be any contradiction which is true. Okay. As that is impossible, we need to ensure that no world has both of these propositions as members, and that not any odd set of propositions gets to be a world. তাহলে একটা সেট অফ ওয়ার্ল্ড যদি হতে হয়, জিএমআর হচ্ছে সেটা হচ্ছে যে পসিবল ওয়ার্ল্ড, ইএমআর হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস। কিন্তু অ্যাবস্ট্রাক্ট হোক আর পসিবল হোক, সেটা কিন্তু কখনোই অড হতে পারবে না, সেটা কনসিস্টেন্ট হইতে হবে। So we must whittle down which sets are worlds and say something like আমরা যখন বলি যে x is a world, তার মানে হচ্ছে x is a set of propositions such that all of the propositions in that set are consistent with one another. Okay. তাহলে আমাদের আফরিন, আর ইউ লিসেনিং? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, আমি শুনছি। আচ্ছা, তাহলে এই ডেফিনেশনটা তোমার কাছে ক্লিয়ার? এই যে এখানে মার্ক করা আছে x is a world, হ্যালো? সরি স্যার, আনমিউট হয়ে গেছিল। আচ্ছা, তুমি এই যে ডেফিনেশনটা পড়েছো আমি যেটা রিড আউট করলাম? জি স্যার, পড়ছি স্যার। এটা তুমি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে একটা যখন আমি ওয়ার্ল্ড বলবো, সে ওয়ার্ল্ডের মধ্যে যা কিছু পসিবিলিটি অথবা সেট অফ প্রপোজিশন যাই থাকুক না কেন, জি স্যার, এভরিথিং কনসিস্টিং দেয়ার মাস্ট এভরিথিং এক্সিস্টিং দেয়ার মাস্ট বি কনসিস্টেন্ট উইথ ওয়ান অ্যানাদার। জি স্যার। আচ্ছা, তাহলে তোমাকে আমি একটা মানে চিন্তা করার মধ্যে একটা প্রশ্ন করি। এই যে আমরা বলছি, মানে একটা প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন করি যে তুমি কতটুকু এটা নিয়ে ভাবছো সেটা যাচাই করার জন্য, করতে পারি? জি স্যার, অবশ্যই স্যার। তাহলে
এই যে আমরা বলছি যে আমি যে বললাম যে একটা ওয়ার্ল্ড সেটা সেট অফ প্রপোজিশনস হোক অথবা পসিবল ওয়ার্ল্ড হোক অথবা অ্যাকচুয়াল ওয়ার্ল্ড হোক, যাই হোক না কেন, এটার মধ্যে যা কিছু এক্সিস্টিং হবে সেগুলো কনসিস্টেন্ট হইতে হবে। এই কথাটা আমরা বললাম না? জি স্যার। কে ডিটারমিন করবে যে এটা কনসিস্টেন্ট হইছে? স্যার এটা হচ্ছে, স্যার আরেকবার মানে কে ডিটারমিন করবে ওটার কথা বলতেছেন স্যার? এটা হয়তো আমি নিজে। তাহলে তাহলে ওই যে প্রটোগোরাসের ওই কথাটাই কি যে ম্যান ইজ দা মেজার অফ অল থিংস? স্যার ওটা তো হতেই পারে স্যার, কিন্তু স্যার আমি ডিটারমিন যেটা করবে সেটা তো আমি নিজেই করব না। এমন হতে পারে না যে আমি আমার লিমিটেশনের কারণে, একটু আগে সজীবকে যেটা বললাম যে ওয়াচ টাওয়ারের নিচে আছি, গ্রাউন্ডে আছি, আমি বেশি দেখতে পাচ্ছি না, যার কারণে আমি আমার মতো করে করছি, এমন হতে পারে না? জি স্যার অবশ্যই স্যার। স্যার আমি যতটুকু মানে আমার পসিবিলিটির মধ্যে যতটুকু সম্ভব স্যার আমি অতটুকু ডিটারমিন করব। তাহলে তোমার এই আলোচনাটা তো আইডিয়ালিজমের দিকে চলে গেল, এটা তো রিয়েলিজমের দিকে আসলো না। কারণ রিয়েলিজম বলে, স্যার আমি একটা কথা বলি স্যার, রিয়েলিজমের মাধ্যমে যদিও আমি বলি তাইলে হচ্ছে যে মানে কোনো কিছু এক্সিস্ট করে যেটা হচ্ছে যে আমরা অনেক সময় নাও জানতে পারি, ওরকমও থাকতে পারে। কিন্তু স্যার ডিটারমিন করার ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে মানে আমি যতটুকু জানি ওটা শুধু আমার দিক থেকে ডিটারমিন, কিন্তু স্যার বাস্তবে মানে অনেক কিছু এক্সিস্ট করতে পারে। আমার কথাটা একটু শোনো, যে ঠিক আছে তোমার কথাটা হয়েছে, কিন্তু আমি আরো মানে ক্লিয়ার আনসার চাচ্ছি। জি স্যার। হতে পারে যে তুমি যদি স্বীকার করো যে হতে পারে সামথিং ইজ এক্সিস্টিং রিয়েলি আউট দেয়ার আছে, জি স্যার। বাট ফর ইউর লিমিটেশন, আমি যে এখানের মধ্যে যেটা দেখিয়েছি, ফর ইউর মেটাফিজিক্যাল লিমিটেশন, তুমি তোমার মেটাফিজিক্যাল লিমিটেশনের কারণে আমরা 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 এই স্লাইডটাকে অন্যভাবে বলতে পারি এইভাবে যে, জি স্যার। শুনতে থাকো, এই স্লাইডটাকে আমরা বলছি না মেটাফিজিক্স এথিক্স, এটাকে আমরা মেটাফিজিক্স এবং এপিস্টেমোলজি বলতে পারি। একজনের এপিস্টেমোলজিক্যাল পজিশন will be determined by his metaphysics. জি স্যার। এপিস্টেমোলজিক্যাল পজিশন মেটাফিজিক্সকে ডিটারমিন করবে না, কিন্তু মেটাফিজিক্স তার এপিস্টেমোলজিকে ডিটারমিন করবে। তাহলে এমন হতে পারে যে সামথিং ইজ এক্সিস্টিং আউট দেয়ার, ফর মাই মেটাফিজিক্যাল লিমিটেশন ইনক্লুডিং ফিজিক্যাল, অবশ্যই স্যার। keep listening, for my metaphysical limitation including physical limitation, I have failed to incorporate, to consider all those realities. তাহলে বাইরের যে রিয়েলিটি গুলো রয়ে গেছে সেগুলোকে আমি ইনকর্পোরেট করতে পারি নাই। তাহলে বাইরের যে রিয়েলিটি গুলোকে আমি ইনকর্পোরেট করতে পারি নাই, আমি আমার মতো একটা রিয়েলিটি ফ্রেম করেছি, ফর্ম করেছি, এটাকে আসলে রিয়েল হবে? স্যার স্যার আমার যদি ব্যক্তিগত দিক থেকে বলি স্যার, আমি এটা বলতে পারতেছি না স্যার ওটা রিয়েল হবে কিনা, যেহেতু স্যার ওটা আমি ডিটারমিন করতে পারতেছি না। তাহলে তুমি কিছুক্ষণ আগে যেটা আইডিয়ালিস্ট পজিশন বললা সেটা থেকে তুমি সরে গেছো। আচ্ছা, অন্য কেউ পুরবি আই হোপ যে কিছু কন্ট্রিবিউট করবে এই পয়েন্টে। হ্যাঁ স্যার। তাহলে আমার যদি কিছু রিয়েলিটি আউট দেয়ার রয়ে যায় আমার মেটাফিজিক্স এর কারণে, ইনক্লুডিং আমার ফিজিক্যাল যা কিছু আছে, আমি যদি মানে নেসেসারি রিয়েলিটি গুলোকে কানেক্ট করতে না পারি, কারণ আমরা যে এই কথাটা এখানে বলছি, এগেইন আমরা যেখানে বলছি যে মানে X is a set of propositions such that all the propositions in that set are consistent with one another. আমি এই যে বলতেছি কনসিস্টেন্ট শব্দটা, এই কনসিস্টেন্সিটা ডিটারমিন করবে কে? আমি করব না, নোয়ার, স্যার আমি তো করব। আমি করব। তা আমি করতে গেলে আমার যে মেটাফিজিক্যাল লিমিটেশন সেটার কারণে আমার যে কনসিস্টেন্সি ডিটারমিন করা সেটাও তো মানে পার্শিয়াল এবং ইনকমপ্লিট এবং ইত্যাদি হবে, তাই না? তো কন্ট্রাডিক্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার হবে। তাহলে আমি যে রিয়েলিটির কথা বলছি, যে মানে আমি মানে এটা যেগুলো আউট দেয়ার আছে সেগুলোকে আমি বিবেচনা করছি, এই জন্যই তো রিয়েলিটির কথা বলা হচ্ছে। আমাদের বর্তমান আলোচনাটা তো রিয়েলিস্ট পজিশনের আলোচনা, তাই না? রিয়েলিস্টটা কি জেনুইন হবে নাকি এসাজ হবে সেটা নিয়ে আমরা ডিবেট করছি। স্যার এই ক্ষেত্রে তো জেনুইন হবে না মনে হয়। জেনুইন মনে করে হলো না, কিন্তু জেনুইন না হলে জেনুইন ক্লেম করার প্রবলেম গুলাকে বাঁচার জন্য তুমি মানে কিছুটা সাটল, কিছুটা হালকা পাতলা, হ্যাঁ ওই যে বলছিলাম যে দুধের পরিবর্তে ঘোল খাওয়ার মতো তুমি এসাজ মডেল রিয়েলিটি করলা। কিন্তু
আসলে কি মানে এটা পরিত্রাণ আমরা পাইছি? আমরা যে পরবর্তী যে আলোচনাগুলো করব আজকে সেটার স্যার মধ্যে যেখানে যাই সেখানেই প্রবলেম, স্যার এটাই তো আমি মনে একটা হচ্ছে। কথা বলি হ্যাঁ বলো। স্যার এর ক্ষেত্রে স্যার আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে স্যার একদিকে স্যার আমরা রিয়েলিটির কথা বলি, অন্যদিকে বলি যে মানে যেগুলো হচ্ছে এক্সিস্ট করে আমরা দেখতেছি মানে কনসিস্টেন্ট যেগুলো আছে এগুলো আমরা নিজেরাই ডিটারমিন করি, তার এটা স্যার একটা স্যার মানে গন্ডগোলের মধ্যে পড়ে যাচ্ছে। এই গন্ডগোলের উত্তর তো আমার কাছে আছে, কিন্তু আমি তোমাদের কাছ থেকে এই গন্ডগোলের উত্তরটা চাচ্ছি। আমি একটু হিন্টস দেই। সেই আসলে আমাদের এখন আমি যে মানে প্যাচ গোছের আলোচনাটা শুরু করলাম, এটা সিম্পলি হচ্ছে যে ওই স্কেপটিসিজমের সাথে আলোচনা, ওই যেটা আমরা এপিস্টেমোলজি কোর্সের প্রথমেই সেরে আসছি। কারণ স্কেপটিকরা বলে যে কিছু জিনিস আউট দিয়ে রয়ে গেছে, তোমার হিসাবের মধ্যে আসে নাই, যার কারণে তোমার হিসাবটা জেনুইন হয়েছে, শিওর এন্ড সার্টেন হয়েছে, তুমি এটা দাবি করো না। এটার মোকাবেলায় এপিস্টেমিক যারা আছে তারা কি বলে? দ্যাট ইজ দ্য আনসার টু দিস কোয়েশ্চেন। স্যার স্যার ওটা যেটা আসছে না স্যার মানে যেটা আছে স্যার, স্যার যেটা আমার হাতের কাছে নাই স্যার এটা আমি বাদ দিব, মানে স্যার যেটা সামনে কেন আছে বাদ? এটা নিয়ে এটা আগাবো স্যার। এই যে তুমি বলছো যেটা আমার হাতের কাছে নাই সেটা আমি বাদ দিব, তাহলে এটা সুবিধা বাদ দিতে হইলো না? যে আমি যেটা যেটা মানে পারতেছি না গ্রাফস করতে সেগুলোকে বাদ দিয়ে আমি এটা মিলাই দিলাম। হ্যাঁ স্যার। এটা হতে পারে না? স্যার হইতে পারে তো। তো এখন তুমি বলো, এটাও হইতে পারে সেটাও হইতে পারে, শেষ পর্যন্ত আমরা করবোটা কি? লেটস ফরগেট অ্যাবাউট আইডিয়ালিজম এবং রিয়েলিজম, আমরা একটা থার্ড কোনো কিছু চিন্তা করি। বলো। যেমন স্যার অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজির কথা আমরা বলতে পারি এখানে, যদি এটা পরবর্তী মানে অনেক দূরের আলোচনা, তো আমার আমার মাথার মধ্যে এটাই আসতেছে আর কি আপাতত। কারণ স্যার অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি। অন্টোলজি। তো তাহলে এই বিষয়ে তোমার কাছ থেকে আমরা কখন শুনবো? এখন একটু শুনে ফেলবো না পরে শুনবো? স্যার যদি যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি বলতে পারি আর কি। তাহলে একটু সংক্ষেপে বলো। আচ্ছা, মানে অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি ব্যাপারটা হচ্ছে এরকম যে মূলত এটার প্রবক্তা হচ্ছে গ্রাহাম হারম্যান। আপনি তো শুনে থাকবেন স্যার। তো অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি হচ্ছে কি, যে আমরা জিনিসগুলো দেখি কিভাবে, আমরা আমাদের সেন্স পারসেপশনের মাধ্যমে আমরা একটা জিনিস দেখছি এবং আমি সেই জিনিসটাকে অ্যানালাইজ করছি। তো কথা হচ্ছে কি, আমার কাছে ধরা যাক দুটো টেবিল আছে, একটা হচ্ছে কি সাইন্টিফিক টেবিল, একটা হচ্ছে এম্পিরিক্যাল টেবিল। তো সাইন্টিফিক টেবিল হিসেবে আমি কোনটাকে বলবো? যে ওইটা একটা মলিকুল বা অ্যাটম দিয়ে তৈরি, তো ওইটা হচ্ছে হলো একটা টেবিল আর কি, সাইন্টিফিক টেবিল। আর যেটা হচ্ছে মানে এম্পিরিক্যাল টেবিল, সেটাকে আমি দেখছি টেবিলটাকে আমি ইউজ করতে পারি, টেবিলের উপরে পড়াশোনা করতে পারি, টেবিলের উপর খেতে পারি। এটা হচ্ছে আমার কাছে একটা এম্পিরিক্যাল টেবিল আর কি। তো এই যে দুইটা সাইন্টিফিক টেবিল এবং হচ্ছে এম্পিরিক্যাল টেবিল, এই দুইটা টেবিলের বাইরে তো আমি যাইতে পারতেছি না। দেয়ার এক্সিস্ট অ্যান অবজেক্ট, মানে এমন একটা অবজেক্ট আছে যেটা কিনা ওই সাইন্টিফিক টেবিল এবং ওই এম্পিরিক্যাল টেবিল দুইটাকে কম্বাইন করতেছে এবং অলওয়েজ দেয়ার, সেটা সেখানে আছে এবং থাকবে। এটাই আর কি অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি। তাহলে তো মানে তোমার এই অবজেক্ট ওরিয়েন্টেড অন্টোলজি আমাদেরকে তো কোনো সমাধান দিল না। বললো যে আমাদেরকে বললো যে বাস্তবতাটা মেনে নাও, এদিক থেকে এরকম, ওদিক থেকে একদিক থেকে এম্পিরিক্যাল আর দিকে সাইন্টিফিক। জি স্যার, হতে পারে, তবে আরো অনেক অ্যানালাইসিস, যেমন স্যার এখানে স্যার এখানে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন স্যার। এখন তুমি যেটা সাইন্টিফিক নাম দিয়ে বলছো এটা একটা সুগার কোটিং, এর মধ্যে আছে অবজেক্টিভিটি। এবং তুমি যেটাকে এম্পিরিক্যাল বলছো এটাও একটা সুগার কোটিং আমার দৃষ্টিতে, এটার ভিতরে আছে সাবজেক্টিভিটি। কারণ হোয়াট এভার অ্যাপিয়ার্স এক্সপেরিয়েন্স টু মি অর এক্সপেরিয়েন্স ফর আস, অ্যাকচুয়ালি উইথ দ্য সাবজেক্ট আমাদের কগনিটিভিটি, আমাদের যে এই যে বললাম যে আমাদের দৃষ্টিভঙ্গি সেটাকে ডিটারমিন করে। হোয়াট ইজ এক্সপেরিয়েন্স ফর আস? অ্যানথ্রোপোসেন্ট্রিক হয়ে গেল স্যার। জি, তাহলে যেটা স্যার অ্যানথ্রোপোসেন্ট্রিক হয়ে গেল। কারণ তুমি যখন সায়েন্টিফিক কথাটা বলছো, এবং আমি তো অবশ্য অবজেক্টিভিটির বিপক্ষে যাব। কারণ হচ্ছে আলটিমেটলি আমি যেটাকে অবজেক্টিভ বলছি, একটা কথা যদি আমরা এভাবে বলি যে হ্যাড দেয়ার বি নো সাবজেক্টিভিটি দেয়ার উডন্ট বি এনি অবজেক্টিভিটি, তাহলে তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমি ডিটারমিন করছি যে হোয়াট ইজ দ্য রিয়ালিটি ফর মি। এখন আমি যখন মনে করো এই কথাটা আমি যে অন্য একটা আলোচনার মধ্যে বলছিলাম যে অসীমকে যখন সসীম ধারণ করে, তাহলে তাতে করে সসীম অসীম হয়ে ওঠে না। কিন্তু তাহলে আমরা অসীম হয়ে কথার কথা আমরা আমরা সসীম হয়ে যখন আমরা ঈশ্বরের কথা বলি অথবা ঈশ্বর ছাড়া অপ্রকৃতির কথা বলি বা যে কোনো একটা অসীম এন্টিটির কথা বলি, তখন আসলে আমরা কিভাবে কানেক্টেড হই? তো তখন আমরা আসলে অসীমত্বটাকে আমরা ধারণ করি না, কিন্তু অসীমের যে অস্তিত্ব আছে সেটা আমরা কোনো না কোনো ভাবে জানতে পারি বা বুঝতে পারি। হ্যাঁ, আলটিমেটলি আমরা কি আমাদের সসীমতার বাইরে যেতে পারি?
এখন স্যার সসীমতার বাইরে যাওয়া বলতে এখানে যে বিষয়টা আছে, আমার তো একটা কগনিটিভ সেন্ট্রালিটি আছে অবশ্যই, ডেফিনেটলি। আমি এখন তাহলে কগনিটিভ সেন্ট্রালিটিতে যদি হ্যাঁ, আসো, এই কগনিটিভ হ্যাঁ, সেন্ট্রালিটি এক্স্যাক্টলি। জিনিসটা আইডিয়ালিজমকে সমর্থন করে না রিয়েলিজমকে সমর্থন করে? এখন এটা তো অবশ্যই একটা মানে আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে কারেক্ট, ঠিক আছে স্যার। না তো আরেকটা বিষয় হচ্ছে এখানে যে যখন আমি একটা আইডিয়াল পর্যায়ে আমি জিনিসটাকে ভেরিফাই করার চেষ্টা করছি বা যাচ্ছি যেটা আমার আইডিয়ার মধ্যে বা আমার একটা এম্পিরিক্যালি আমি সেটাকে পাচ্ছি। আইডিয়া মিনিং নলেজ আসে, আসলে হ্যাঁ, আইডিয়ালিজম না বলে এটাকে কগনিটিভিজম বলার ভালো ছিল। জি স্যার, জি জি জি। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলে। হ্যাঁ, জি স্যার, এই ক্ষেত্রে স্যার মানে বলতে চাচ্ছি যে ব্যাপারটা হচ্ছে এরকম, খুবই সিম্পল, যে আইডিয়ালিজম এবং যে রিয়েলিজমের যে এই যে দ্বন্দ্বটা, তো এই দ্বন্দ্বটা থেকে আসলে কি আমরা আলটিমেটলি কি পাচ্ছি, যে কন্ট্রাডিকশন ছাড়া তো কিছু পাচ্ছি না। দেন আমি যদি মানে সামহাও যে আরেকটা অবজেক্টের কথা বা থার্ড, জি স্যার কিছু বলেন স্যার, আমি শুনতে পাইনি। না, আমি কিছু বলিনি, একটু হাসছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আমার আমি খুব এমন, হাসি আসতেছে। আচ্ছা আমি যদি এমন কোনো একটা অবজেক্টের কথা বলি দেন হচ্ছে যেটা কিনা আমাকে এই যে মানে আইডিয়ালিজম এবং রিয়েলিজমের বাইরে যেটা অলওয়েজ এক্সিস্ট করে, দেন তো এটা স্যার ওয়ান কাইন্ড অফ একটা মানে রিয়েলিজমকেই ইয়া করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। রিয়েলিজম। তোমার অবজেক্ট ওরিয়েন্টেড, তুমি যে অন্টোলজির কথা বললা, হ্যাঁ, এটাকে তুমি যদি মানে এক দৃষ্টিতে দেখলে এটা হচ্ছে যে মানে অবজেক্টিভিটিকে ফোকাস করে, যেটা হচ্ছে রিয়েলিজমের মূল কথা। আরেক রিয়েলিজম, দৃষ্টিতে এটা সাবজেক্টিভিটি ফোকাস করে, যেটা হচ্ছে আইডিয়ালিজমের মূল কথা। জি স্যার, জি, এটাকে আমরা রিয়েলিজম বলতে পারি, আবার এটার সাথে আবার আমরা গ্যাব্রিয়েল মার্কেসের সেই নিউ রিয়েলিজমকে কানেক্ট করতে পারি আবার। হ্যাঁ, তাহলে এই দেখো আরেক নতুন কাহিনী চলে আসছে, গ্যাব্রিয়েল মার্কাসের নিউ রিয়েলিজম। আচ্ছা, সেটা নিয়ে আমরা পরে শুনবো, তাহলে মনে রাখো এটা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। গ্যাব্রিয়েল মার্কাস আমার তো খুবই প্রিয়। কি হলো? হ্যাঁ, গ্যাব্রিয়েল মার্কাস আমার খুবই প্রিয় ফিলোসোফার। আচ্ছা, we now have a principle that gets us what we want. For if this was true, there would be a possible world for every way the actual world could have been. তাহলে পসিবল ওয়ার্ল্ডটা কি হইতে হবে? অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের মতো একটা কনসিস্টেন্ট ওয়ার্ল্ড হতে পারে যে এখানে যা আছে তার চেয়ে একটা কিছু সেখানে বেশি আছে বা কিছু কম আছে বা অন্যরকম আছে, সেটা হতে পারে, কিন্তু কনসিস্টেন্সি ইজ এ মাস্ট। But now we want to be able to analyze away model terms for the world. Consistent is itself a model term. এই যে আমি এখানে consistent শব্দটাকে মার্ক করেছিলাম, এটা itself একটা মডেল টার্ম। কিভাবে? Propositions are consistent with one another just in case that they could be all be true. তাহলে এই যে আমি যখন কনসিস্টেন্সির কথা বলি, সেখানে কিন্তু একটা মানে কুড, এই যে মডেল টার্ম, এটা কিন্তু চলে আসে। So whilst our theory can get the correct worlds, it can only do that by utilizing a model term in the theory itself. For example, it cannot analyze away model terms like GMR. GMR কিন্তু model terms গুলোকে analyze out করে কিভাবে? যে there could be a world, সেটা না বলে বলছে there is another world, there is another world, there is another world। এইভাবে ইনফিনিট নাম্বার অফ পসিবল ওয়ার্ল্ড সেখানে আছে, এবং এই পসিবল ওয়ার্ল্ড গুলাকে আমি আমার অ্যাকচুয়ালির দৃষ্টিতে পসিবল বলছি বটে, বাট অ্যাকচুয়ালি দিস আর অ্যাকচুয়াল ওয়ার্ল্ডস জাস্ট ডিসকানেক্টেড ফ্রম আস। তাহলে জিএমআর যেভাবে মডেল টার্মটাকে এলিমিনেট করতে পারে, ইএমআর কিন্তু সেটা পারে না, কারণ ইএমআর এই যে কনসিস্টেন্সির কথা বলে, এটার মধ্যে কিন্তু ইয়া রয়ে গেছে, মডালিটি কিন্তু রয়ে গেছে। Finally, it cannot guarantee ontological parsimony. কিভাবে? GMR could ontologically reduce two things, propositions এবং properties. আমরা যেগুলো proposition property বলি GMR এর দৃষ্টিতে, সেগুলো হচ্ছে যে some reality out there in some another world. ওকে, তাহলে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে, আমাদের রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে এই অ্যাবস্ট্রাক্ট পসিবল জিনিসগুলো কোত্থেকে আসলো? বলছে এগুলো অন্য জগতে রিয়েলি আছে, সেখান থেকে আমি এটাকে পসিবল বলে মনে করছি। দিস ইজ দ্য পজিশন অফ জিএমআর। প্রপোজিশনস বিকাম সেটস অফ দ্য ওয়ার্ল্ড কোথায়? জিএমআর এর মধ্যে। বাট ইট কুড বি লুডিক্রাস টু থিঙ্ক দ্য ক্যারিকেচার এরশাজিস্ট হু আর কনসিডারিং কুড ডু দ্য সেম। কিন্তু যারা এরশাজিস্ট, যারা ইএমআর এর পক্ষে, তাদের পক্ষে এটা করাটা কঠিন। ওয়ার্ল্ডস আর নাও, কারণ এরশাজিস্ট যারা আছে তাদের কাছে ওয়ার্ল্ডস আর নাও সেটস অফ প্রপোজিশনস,
and it would be viciously circular to think that এখন তাহলে এই সেটস অফ প্রপোজিশন এটা জিএমআর এর দৃষ্টিতে অ্যানাদার এক্সিস্টিং ওয়ার্ল্ড আউট দেয়ার ডিসকানেক্টেড, আর ইএমআর এর দৃষ্টিতে এইগুলো হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস। এখন আমি যদি বলি প্রপোজিশনস ওয়ার অলসো দেন সেটস অফ দ্য ওয়ার্ল্ডস, তাহলে এটা কন্ট্রাডিকশন হবে অ্যাকর্ডিং টু এরশাদিজম, কারণ সে বলবে না তাহলে এই যে সেট অফ প্রপোজিশন এগুলো কোত্থেকে আসলো। ওকে, ফর প্রপার্টিস জিএমআর ট্রিটেড দেম as sets of objects of other worlds, that is, it treated them as sets of possibilium, মানে আমার এখানকার জন্য এটা হচ্ছে একটা পসিবিলিয়াম, কিন্তু আমার এই প্রেক্ষাপটটা বাদ দিলে এটাও রিয়েল এটাও রিয়েল, জাস্ট আমার ফ্রেম অফ রেফারেন্স থেকে এটা হচ্ছে রিয়েল এটা হচ্ছে পসিবল। Again, this Ershadism has no obvious room for possibilia. তাহলে অ্যাবস্ট্রাক্ট গুলো তার কাছে কিন্তু পসিবিলিয়া না, এগুলো এক ধরনের রিয়েল, বাট মানে কনক্রিট রিয়েল না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হিসেবে রিয়েল। ইট হ্যাজ নো অবভিয়াস রুম ফর দিস রিডাকশন, যে রিডাকশনটা অন্টোলজিক্যাল যে পার্সিমনির যে সুবিধাটা আমরা ইয়ার কাছ থেকে পাই, জিএমআর এর কাছ থেকে পাই। So the theory might avoid the supposed madness that is GMR. GMR is a supposed madness je mane anything is anything we can imagine is actually real in some world. এই যে একটা যে মানে madness of thought, এটা থেকে EMR আমাদেরকে মুক্ত দেয় যে ওগুলো জাস্ট অ্যাবস্ট্রাক্ট, এগুলো কোথাও রিয়েল না, বাট অনলি বাই ফেলিং টু অ্যাচিভ এভরি বেনিফিট দ্যাট জিএমআর অ্যাচিভড। কিন্তু জিএমআর এর যে বেনিফিট গুলো ছিল সেগুলো তার মধ্যে আর থাকে না। Even if you think it avoids cost, although it does include abstract reprehensible to nominalist sensibilities, কারণ অ্যাবস্ট্রাক্টে যখন আমি স্বীকার করি তখন এই অ্যাবস্ট্রাক্টটা কিন্তু এক ধরনের মানে কনক্রিট ফর্মে থাকে, যে ইট ইজ কনক্রিট অ্যাজ অ্যাবস্ট্রাক্ট। এনিওয়ে, that it doesn't have any benefit is enough reason এক সেকেন্ড একটু আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো okay, it doesn't have any benefits is enough reason to give up on it. বলছে যে এটা আসলে আমাদেরকে তেমন সুবিধা দিচ্ছে না, যার কারণে আমরা সেটাকে বাধা দিতে পারি। This is just a caricature theory, but it gives you an idea of what problems plague Ershad's theories of possible worlds. While they avoid possible worlds being concrete, EMR, it is just not clear that they actually earn anything in return. It's like the government constructing a large building with no doors or rooms. এখন তারা বলছে যে না, এই বিল্ডিংটা তো অনেক সস্তা, কারণ এটার মধ্যে কোনো দরজা জানলা নাই। কোন পলিটিশিয়ান এখন যুক্তি দিবে, পলিটিশিয়ানরা সব অদ্ভুত যুক্তি দেয়। হ্যাঁ, তো fair enough, but if it does not do anything, then what was the point? এখন আমি যদি এমন একটা ঘর বানাই যেটা দরজা জানলা নাই, তাহলে এটা বানাইতে আমার টাকা কম খরচ হয়েছে, তাতে কি আমার আসে যায়? সেটা তো আমার কাজে লাগতে হবে। তো বলছে যে এরকম যে ইএমআর জিএমআর এর প্রবলেম গুলাকে থেকে সে বের হয়, কিন্তু আলটিমেটলি সে আমাদেরকে বেনিফিট দিতে পারে না। তাহলে আমরা এখন কিছু এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে লেস ক্রুড এরশাদিজম, আমরা সেটাকে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে স্টলনেকার এর কথা বলেছে, a more sophisticated theory of worlds as sets of propositions. তার এগুলো নিয়ে বিস্তারিত কথা নাই, শুধু সংক্ষেপে বলা আছে। প্ল্যান্টিং এর কথা বলা আছে যে মনে করছে যে পসিবল ওয়ার্লডস আর টাইপস অফ স্টেটস অফ অ্যাফেয়ার্স। পিটার ফরেস্ট সে মনে করছে যে worlds might be a variety of properties, namely the property that the universe would instantiate,
where it the way depicted at the world. ডেভিড আর্মস্ট্রং এর কথা এখানে বলছে যে সে আর্গু করছে যে worlds might be a set of objects and the properties those objects have at those worlds. এভাবে আমরা এভাবে চিন্তা করতে পারি যে we might try and do away with abstract propositions and imagine that worlds are sets of sentences, although we have to try very hard to ensure that there are enough sentences out there to express the world being every way the world could have been. Similarly to Kaihara's anti-realist theory, এটা কাইহারার anti-realist theory সাথে মিলে যায় of নাম্বারের ক্ষেত্রে যেটা বলেছে, the apparent lack of enough sentences is a hurdle to overcome. তো এরকম যদি ইনাফ সেন্টেন্স গুলো হয় সেই সেন্টেন্স গুলোর ব্যাপারে আমরা বলতে পারি যে ওয়ার্ডস আর সেটস অফ সেন্টেন্সেস, এরকম কথাও আমরা কেউ কেউ বলেছি, আমরা বলতে পারি। আমরা এমনও মনে করতে পারি you might want to give up on giving a reduction entirely. রিডাকশনের কথা, চেষ্টা, পার্সিমনি এগুলো সব বাদ দিয়ে আমরা বলতে পারি যে জাস্ট এটা বলতে পারি যে পসিবল ওয়ার্লডস আর পসিবল, পসিবল ওয়ার্লডস এন্ড পসিবিলিয়া আর সুই জেনারিস। সুই জেনারিস মানে এগুলো আছে এজ সাচ, এগুলো ফান্ডামেন্টাল। ওকে, তাহলে আমরা যদি একটা কনক্রিট ওয়ার্ল্ডের মধ্যে বসবাস করি, একটা রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে, তাহলে রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ইমাজিনেশন, আমাদের অ্যাবস্ট্রাকশন, চিন্তা, এগুলো কোথেকে আসলো? এগুলো জাস্ট আসছে। কারণ আমরা যখন কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারি না তখন সেটাকে আমরা প্রাইমারি হিসেবে গ্রহণ করে নেই। একটু আগে আমি আলোচনার মধ্যে যেটা বলেছিলাম যে কন্ট্রাডিকশনটাকে যখন আমরা এলিমিনেট করতে পারি না তখন এটাকে জাস্ট আমরা গ্রহণ করে নেই। You should feel free to explore these realist alternatives and see how they deal with problems like those above. They are not like the caricature, but এই যে উপরে যেগুলো বলা হলো সেগুলো EMR এর মতো এরকম মানে বিদঘুটে জিনিস না, but you should carefully ask yourself for each what cost and benefit they are. এই যে আমাকে এই জিনিসটা কি সুবিধা দিচ্ছে এবং এটার জন্য আমাকে কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, whether they are at the end of the day better than Levy's GMR alternative. তো এই হচ্ছে EMR নিয়ে আলোচনা। আর এরপরে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে মডেল ফিকশনালিজম। যতটুকু আমি আলোচনা করেছি ততটুকুর পরে যদি কেউ কোনো প্রশ্ন করতে চাও করতে পারো। কানন কি আছো? জি স্যার আছি। আমি তো ভাবছিলাম যে তুমি লগ ইন করে চা নাস্তা খেতে গেছো। তোমার সম্বন্ধে যে আমি যে এরকম যে মানে কি বলা যায় যে এরকম যে উল্টাপাল্টা যে ধারণা করি এটা আসলে ঠিক না, তাই না? তুমি তো আসলে একটা ভালো ছেলে, তাই না? স্যার ভালো কি না এটা তো স্যার আমার সঙ্গে যারা মেশে বা যারা আমাকে দেখে তাদের উপর ডিপেন্ড করে, কারো কাছে ভালো কারো কাছে খারাপ, এটাই। তুমি কি মনে করো? সামটাইমস হয়তো ভালো, সামটাইমস খারাপ। তো তুমি ভালো ছেলে হতে চাও না সব সময়, না অল টাইম? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এই মডাল ফিকশনালিজম নিয়ে একটুখানি আলোচনা করে ফেলি কিছুক্ষণ সময় যতক্ষণ আছে। জি স্যার, ধারণা দিতে পারেন। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, ফিকশন থেকে তোমরা বুঝো যে যেটা আসলে ফ্যাক্ট না সেটাকে গ্রহণ করা। কিন্তু আমরা যে জিএমআর এবং ইএমআর আলোচনা করেছি এখানে কিন্তু জিএমআর এর ক্ষেত্রে পসিবল ওয়ার্ল্ড একটা ফ্যাক্ট এবং ইএমআর এর ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস আর ফ্যাক্ট। Let's consider anti-realist theories about possible worlds, whereby we have model truths without using possible worlds. Indeed, many of the meta-ontological theories presented later in this book, সেখানে একটা ট্রুথ মেকিং একটা আছে, যে ট্রুথ মেকিং একটা কনসেপ্ট আছে, এটা আমাদের টাইম যে এটা আছে চ্যাপ্টারটা আছে সেখানে মধ্যে আছে। মানে একটা কিছু ট্রু হয় কিভাবে,
তো টাইম সেখানে কি ভূমিকা পালন করে সেটা আলোচনা করতে গিয়ে The many of the meta-ontological theories presented in this book can be deployed with modality in an effort to relieve us of unwanted ontological commitments. Unwanted ontological commitment থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় modality-কে ইউজ করি। But for now, we will stick with introducing just one new theory, fictionalism. Fictionalism core idea হচ্ছে যে we often talk about things that don't exist and do so without any qualms. So why not think this can work in ontology? তাহলে এরকম আমরা এক্সিস্ট করে না এমন জিনিস সম্বন্ধে আমরা কথা বলি এবং সেগুলো রিয়েলিটিকে আমরা গ্রহণ করি না কিন্তু তাতে করে আমাদের কোনো অসুবিধা হয় না তাহলে অন্টোলজি নিয়ে সেটা আমরা কেন করি না The fictionalist has in mind our talk of fictions and fictional entities. We often assert sentences, আমরা এরকম বলি গল্পের চরিত্র Gandalf killed the Barlog, Buffy slays vampires, Gregory House works at Preston Plainsboro Teaching Hospital. এই ধরনের কথাবার্তাগুলো আমরা যখন বলি আমরা যদি লাস্টের সেন্টেন্সটা খেয়াল করি এই জিনিসটা রিয়েল না আমরা যদি বলি যে আমাদের চেনা জানা একটা গল্প আমাদের চেনা জানা একটা গল্পের উদাহরণ কি বলবে আমাকে কেউ আমাদের এখানকার অঞ্চলে প্রচলিত গল্প সবাই জানে বুঝে এরকম আর কি স্যার কি ধরনের গল্প চাচ্ছেন যে ধরনের গল্প আমরা সবাই শুনছি মনে করি যে সেটা আছে আমাদের দেশের মনে করে এমন একটা সাহিত্য সেটার মধ্যে কিছু একটা ঘটনা বলা আছে সেইটা এটা কোনো উপন্যাসের হতে পারে গল্প থেকে হতে পারে এই তোমরা যে পোলাপাইনরা যে বলো এই আমারে নিবা মাঝি লগে বাইজা নোট নাই কপিলার কবির কপিলার কবির কোন দ্বীপের মধ্যে গেছে ময়না কি দ্বীপ ময়নাদ্বীপ ময়নাদ্বীপ না ময়নাদ্বীপ এখন কপিলা মানে কি বলে জানি ময়নাদ্বীপে গেছে আর কবিরকে নেয় নাই কেমন লাগলো পাশের মেশিনের সাউন্ডে আজকে আমি কিছুই বুঝতে পারিনি আচ্ছা তো এমন যদি আমরা যদি পদ্মা নদীর মাঝির গল্প কল্পনা করি যেখানের মধ্যে ময়না দ্বীপের মধ্যে কপিলা গেছে কুবিরকে নেয় নাই স্যার নাই নিতে পারতো ও মানে যে নিছে ওর নামটা আমার মনে নাই মানে যে হচ্ছে ময়না দ্বীপের মালিক সে তো এরকম একটা সমাজ ব্যবস্থায় চাচ্ছিল যে এখানে সবাই থাকবে হ্যাঁ হোসেন মিয়া সেখানে মেয়েদের মতের মানে প্রায়োরিটি দেওয়া হবে যে যার সাথে ইচ্ছে তার সাথে থাকবে তো সেখানে এটা হতেও পারতো হ্যাঁ হ্যাঁ তো কিন্তু কথা হচ্ছে যে ওই যে কবির যখন কপিলাকে নিয়ে যাবে তো ওই যে কপিলার যে বড় বোনটা পঙ্গু হয়ে পড়ে আছে সে তো কিন্তু লেফট ওভার হয়ে গেল তার জীবনটা শেষ জি স্যার মালা আচ্ছা তাহলে এগুলা কথা থেকে আমরা এখানে যদি করি এখানে তারা ওয়েস্টের লোকেরা যারা বই লিখেছে তাদের একটা উদাহরণ দিয়েছে যে এই যে গ্রেগরি হাউস ওয়ার্কস এট প্রিন্সটন প্লেন্সবোরো টিচিং হসপিটাল প্রিন্সটন প্লেন্সবোরো টিচিং হসপিটালের মধ্যে গ্রেগরি কাজ করে এই কথাটা কিন্তু আসলে গল্পের মধ্যে নাই যেমন করে আমি বললাম যে গল্পের মধ্যে নাই যে ময়নাদ্বীপের মধ্যে কপিলা গেছে কুবিরকে নেয় নাই গল্পের মধ্যে নাই ওকে এখন যদি আমরা যদি বলি এরকম কিছু সেন্টেন্স আমরা অ্যাসার্ট করি concentrate on the last example in many cases we should say it's false statement আমরা যদি বলি যে পদ্মা নদীর মাঝি গল্পের মধ্যে উপন্যাসের মধ্যে কপিলা ময়নাদ্বীপে গেছে কুবিরকে নেয় নাই হ্যাঁ
অথবা কবির গেছে সেখানে কপিলাকে না নিয়ে ওই যে তার যে পঙ্গু ওয়াইফ আছে তাকে নিয়ে গেছে, এরকম যদি আমরা বলি সেগুলো ফলস হবে। কিন্তু কেন ফলস হবে? আসলে কি এরকম কি ঘটনা ঘটেছে সেজন্য ফলস, নাকি গল্পের যে ফ্রেম অফ রেফারেন্স আছে সেটার সাথে মিলে নাই সেজন্য সেটা ফলস? তা আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। ফর ইনস্ট্যান্স, ইফ আই ওয়াজ সাফারিং এ মিস্টেরিয়াস ইলনেস এন্ড মাই ডক্টর সেড ডোন্ট ওয়ারি, অ্যাপারেন্টলি দেয়ার ইজ এ গ্রেট ডক্টর কল্ড হাউস at Princeton Plainsboro Teaching Hospital, you should go there. তোমার কোনো অসুবিধা নাই, ওই জায়গাতে প্রিন্সটন প্লেসবরোতে একটা হসপিটাল আছে, সেখানে ডাক্তার তোমাকে সুস্থ করে তুলবে। তখন আমি বলবো, মনে করবো যে হি ইজ গ্রসলি মিস্টেকেন and probably I should doubt whether he is a doctor, সে একটা ডাক্তার কিনা, সে একটা ভুল কথা বলছে। For both house and the hospital are fictional. In that case, the doctor who mistakes the fictional for the real would be asserting something like যে for existential X, Gregory House and X works at Princeton Plainsboro Teaching Hospital, whereas sometimes we seem to utter that sentence and think it is true. তাহলে আমরা কখনো এই ধরনের সেন্টেন্সকে আটার করি এবং আমরা মনে করি এটা সত্য, কিন্তু কোনটা সত্য হয় সেটা সে তার একটা এক্সক্লুসিভ জায়গার মধ্যে আছে, যেটা আমরা আমাদের সেই স্লাইডটা দেখো, বেশ কয়েকদিন আগে লিখেছিলাম, বারবার তোমাদের দেখাতে হচ্ছে যে এটা একটা ফ্রেম অফ রেফারেন্স, এটা একটা ফ্রেম অফ রেফারেন্স। এখন এই ফ্রেম অফ রেফারেন্স থেকে আমাদের কগনিটিভ সেন্ট্রালিটি থেকে এটা একরকম, এটা থেকে এটা আরেক রকম। তাহলে আমার জন্য যেটা ফ্যাক্ট, সেটা আমার জন্য ফ্যাক্ট, all others are fiction. For instance, if I was at a quiz and the question was, in the show house, who is the lead character? Show house হচ্ছে যে একটা সাপোজ একটা মনে করো একটা লিটারেচার, যেটার মধ্যে লিড ক্যারেক্টারটা কে, and who does the work, এই ধরনের একটা প্রশ্ন যদি করা হয় তাহলে এটা আমার কাছে একটা মিনিংফুল কোয়েশ্চেন। যদিও আমি জানি যে আসলে লিড হাউস স্বয়ং জিনিসটাই আসলে নাই, ওকে, বাট দিস ইজ বিকজ উই সিম টু বি asserting something different than the above. I am not asserting that there is such a person, but instead asserting that according to the fiction of house, এই ফিকশন অনুসারে there is such a person. তাহলে আমরা যদি পদ্মা নদীর মাঝি উপন্যাস তুলনা চিন্তা করি, তাহলে কবির মাঝি কিন্তু বাস্তব চরিত্র, কিন্তু যদিও আমাদের বাস্তব জগতের জন্য সেটা হচ্ছে একটা ফিকশন। We can represent this by introducing some more logical machinery, just as we have introduced the possibility operator and the necessity operator as operators that precede a proposition to say when it was possibly true or necessarily true. তাহলে আমরা এইগুলোর মতো করে একটা ফিকশনাল অপারেটর আমরা ঠিক করতে পারি। We won't use a symbol and we'll instead just say, তাহলে এই পসিবিলিটি অপারেটর এবং নেসেসিটি অপারেটরের মতো অপারেটর এবং এই যে নেসেসিটি অপারেটর, এগুলোর মতো করে আমরা কোন একটা সিম্বল ইউজ করব না ফিকশনাল অপারেটরের জন্য, কিন্তু আমরা বলবো যে অ্যাকর্ডিং টু, এই অ্যাকর্ডিং টু এটা আমরা ব্যবহার করব। অ্যাকর্ডিং টু দ্য ফিকশন অফ হাউস, তাহলে আমরা বলবো অ্যাকর্ডিং টু দ্য ফিকশন অফ হাউস existential X, that means Gregory House and X it exists করে এবং X works at Princeton Plainsboro Teaching Hospital, and because the false proposition about Gregory House existing and working at a certain hospital is preceded by an operator, there is no need to think the proposition itself is true. তাহলে যদি এটা এমন হয় তাহলে এটা এমন হবে। এই যে মানে এই যে কন্ডিশনালিটি, এটার উপর নির্ভর করছে যে টোটাল সেন্টেন্সটার পরবর্তী অংশটার সঠিক হওয়া অথবা ভুল হওয়া, সত্য হওয়া অথবা মিথ্যা হওয়া। কিন্তু এই জন্য পুরো জিনিসটা আমি যে বলছি যদি এটা এমন হতো, এই হতটাকে হতই ধরতে হবে, এটা এমন হয়েছে ধরা যাবে না। তাহলে পসিবিলিটিকে আমাকে সবসময় পসিবিলিটি হিসেবে কাউন্ট করতে হবে। জিএমআর যেভাবে পসিবিলিটিকে রিয়েল কাউন্ট করে সেটা আমরা করব না, পসিবিলিটি সবসময় পসিবল, এই দৃষ্টিতে সেটা খানিকটা ইএমআর এর পক্ষে চলে যাচ্ছে।
তো মডেল ফিকশনালিজম নিয়ে আমাদের যে বাকি আলোচনাটা রয়ে গেল, সেগুলো বোধহয় আমরা পরবর্তী ক্লাসে করতে পারি। তো যদিও আমাদের সময় একটু পার হয়ে গেছে, কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো। জি স্যার, শোনা যাচ্ছে আমাকে? স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু হোল্ড করো। মৌমিতা আমাদেরকে একটা মেসেজ দিয়েছে স্যার বা বাকিদের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে কয়েকজন মতামত দিচ্ছিল স্কেপটিসিজমের মতবাদের প্রতি উত্তরে এপিস্টেমোলজিতে মন্তব্য সমাধান কি হবে। মৌমিতা, তোমার কি কানেকশন ভালো কাজ করছে না? হ্যাঁ স্যার, মাঝখানে একটু ডিস্টার্ব করছিল স্যার। তাহলে এখন তো শোনা যাচ্ছে, বলে ফেলো। হ্যাঁ স্যার, ওই ওই যে আপনারা সবাই কোয়েশ্চেন করছিলেন, মানে কয়েকজন আফরিন, পুরবি, তারপরে মাহফুজ এটার আনসার করছিল, মানে ওরা মন্তব্য দিচ্ছিল। এখন এটার আলটিমেটলি আনসারটা কি হবে সেটাই জানতে চাচ্ছিলাম স্যার। কোনটার? ওই স্কেপটিজমরা যা বলতেছে, মানে এক্সিস্ট করে কি করে না ওই বিষয়টা। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো সেটা একটু আমাদের সময় পার হয়ে গেল, আমরা কি একটু 2-4 মিনিট কথা বলতে পারবো অতিরিক্ত? অবশ্যই অবশ্যই স্যার। আচ্ছা আচ্ছা, একেবারেই মনে রাখবা সব সময়, সেটা হচ্ছে যে স্কেপটিকদের পজিশন হচ্ছে যে ওই যে আবার সে কন্ট্রাডিকশনের কথা আসে, সেলফ কন্ট্রাডিক্টরি। আমরা কন্ট্রাডিকশন নিব না, এটা হচ্ছে আমাদের কথা। দুনিয়ার সব মানুষের একমত হয়েছে যে কন্ট্রাডিকশন ইজ রং। ওকে, কিসের ভিত্তিতে একমত হয়েছে সেটা কোনো কথা না, সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। মানে এটা হচ্ছে যে মানে সেলফ এভিডেন্ট একটা জিনিস, যে কন্ট্রাডিকশন হতে পারবে না। তাহলে স্কেপটিকরা বলছে যে তোমার হিসাবটা পরিপূর্ণ হবে তুমি যদি সবগুলো বিষয়কে বিবেচনা করো। এগ্রিড, সবাই মনে করলাম হ্যাঁ পরিপূর্ণ হইতে হবে, সবকিছু নিতে হবে। এখন এই সবকিছু কি তোমার কাছে আসছে, সবকিছু তুমি পাইছো? এটা যদি একজন স্কেপটিক বলে এপিস্টেমিককে, এপিস্টেমিক বা এপিস্টেমোলজি যারা চর্চা করছে জ্ঞান নলেজ, তারা বলবে যে না সবকিছু তো পাই নাই, আমি তো লিমিটেড, আমি সবকিছু পাবো কিভাবে? বলে তুমি যেহেতু লিমিটেড, সবকিছু তুমি পাও নাই, তাহলে তোমার পাওয়াটা কিন্তু সার্টেন হয়নি। এটা হলো স্কেপটিক পজিশন। আর এপিস্টেমিকদের কথা হচ্ছে যে আমি যা কিছু যাচাই করেছি এর মধ্যে কোনো কিছু বাদ দেই নেই, যা কিছু রয়ে গেছে তা আমার আওতার বাইরে রয়ে গেছে। কারণ আওতার বাইরের জিনিসটাকে নিয়ে আমি আমার জ্ঞান কিভাবে তৈরি করব, এই যে ইয়াটা আমার এপিস্টেমোলজি, আমার এথিক্স হবে আমার মেটাফিজিক্স অনুসারে। এখন আমি যা আমি আমি যদি মানুষ হই তাহলে আমি ঈশ্বরের জ্ঞান কিভাবে পাবো? ঈশ্বর আমাকে বলেছে, আমি ব্লাইন্ডলি অথরিটি হিসেবে মেনে নিয়ে সেটাকে ফলো করতে পারি, কিন্তু আমি যাচাই বাছাই করে যেটাকে আমি জ্ঞান হিসেবে নেই সেটা তো আমারটা হবে। তাহলে আমি সবকিছু যাচাই করতে না পারার কারণে আমার যা কিছু সেটাকে আমি হেল্ড আপ করি, অথচ আমি জানি যে অন্টোলজিক্যালি থিওরিটিক্যালি আমি কখনোই সবকিছু হতে পারবো না, কারণ লিমিটেড কখনো আনলিমিটেড হবে না, পার্টিকুলার কখনো ইউনিভার্সাল হয়ে উঠবে না। ওই যে কনস্ট্যান্ট গ্যাপ থিওরি, ক্যাটাগরি ডিফারেন্স। ওকে, একটা ক্যাটাগরি কখনো আরেকটা ক্যাটাগরির সাথে একটা কম্পিটিশনে আসতে পারবে না। মাছ এবং পাখি এই দুটার মধ্যে কোনো প্রতিযোগিতা কোনোদিন হবে না। ওকে, তাহলে আমরা যারা পার্টিকুলার এন্টিটি আছে, আমাদের নলেজটা আমাদের জন্য অ্যাবসলিউট। ওকে, আমাদের জন্য অ্যাবসলিউট, আমাদের জন্য সেটাই কারেক্ট। আমরা যদি পাল্টা যদি প্রশ্ন করি, মৌমিতা কি শুনছো? হ্যাঁ স্যার শুনছি। আমরা যদি পাল্টা প্রশ্ন করি, যারা আমরা জ্ঞান চর্চা করছি, জ্ঞান তাত্ত্বিক, আমরা যদি সংশয়বাদীদের প্রশ্ন করি আরো কিছু যে রয়ে গেছে সেটা তুমি কিভাবে নিশ্চিত হলা, এবং সেই রয়ে যাওয়া জিনিসটা কি? এখন রয়ে যাওয়া জিনিসটা কি বলতে গেলে তো সেটা রয়ে যাওয়া হবে না, মানে বিয়ন্ডে কি আছে সেটা যদি আইডেন্টিফাই করা যায় সেটা তো আর বিয়ন্ডে হইলো না। ওকে, এটা তাহলে বিয়ন্ডে কি আছে সেটা সে জানে না, কিন্তু থাকতে পারে মনে করে সে যা কিছু আছে সেগুলোকে হেল্ড আপ করে। এটা তো একটা বোকামিসুলভ আচরণ। সেজন্য ওই যে আমার যে কথাটা আমার রুমের দরজার মধ্যে লাগিয়ে রাখছি, সেই যে কখন প্রিন্ট করে লাগাইছি, এত বছরে তুলি নাই, যে আসুন আপন আলোয় পথ চলি। আমি যা কিছু করব আমার জ্ঞানত বিবেক বুদ্ধি ব্যবহার করে আমি সেটা করব, ইভেন দো আই এম রং। তাহলে আমি কিভাবে আমার মিস্টেককে বুঝতে পারবো, কিভাবে আমি রং থেকে বেরোতে পারবো? আমাকে সবসময় ওপেন মাইন্ডেড হইতে হবে। আমি এই তত্ত্বকে সঠিক মনে করি, আমি এই ধর্মকে সঠিক মনে করি, আমি এটাকে সঠিক মনে করি,
আমি যা কিছুকে সঠিক মনে করি সেগুলোকে আমি তো মনে করি সঠিক, কিন্তু যারা এটাকে সঠিক মনে করে না তাদের কথাটাকে আমি শুনতে হবে। তাদের কথাটা যদি আমি শুনি, আমাদের বেসিক অ্যাসাম্পশন হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে একই বিবেক বুদ্ধি, মানুষের যে কগনিটিভ স্ট্রাকচার এটা সেম। এটা হয়তো মানে তাহলে কেউ কম বুঝে কেউ বেশি বুঝে, আসলে ওই যে এটাকে কত বেশি ব্যবহার করছে সেটার উপর নির্ভর করবে। বেসিকের দিক থেকে ভালো মন্দের জ্ঞান এটা সব মানুষেরই সমান। এখন মানুষের যদি বেসিক কগনিটিভ স্ট্রাকচার যদি সমান না হইতো, তাহলে একই মোরালিটি তুমি সবার উপর কিভাবে প্রয়োগ করো? আর একই মোরালিটি যদি তুমি সবার উপর প্রয়োগ না করো, মানে বেসিক ব্যাপারগুলোর ক্ষেত্রে অন্তত পক্ষে, তাহলে কারো কারো ক্ষেত্রে কিলিং এন্ড মার্ডার উইল বি রাইট, কারো কারো ক্ষেত্রে রেপ এন্ড টর্চার উইল বি রাইট। ওকে, তো যাই হোক, আমাদের এই আলোচনাগুলো আমরা মেটাফিজিক্সে থাকতে চাচ্ছি, যদিও প্রসঙ্গক্রমে আমাদের এখানে এপিস্টেমোলজি এবং এথিক্সের কথাগুলো চলে আসে। মৌমিতা, থ্যাংক ইউ স্যার। এই অংশটুকু তোমরা রেকর্ড থেকে আবার যদি শুনো তার আরো ক্লিয়ার হতে পারবে। আর মাহফুজ যেন চ্যাটে কিছু বলছিলে সেটা একটু বলো। আচ্ছা না স্যার, আমার প্রশ্নটা ছিল স্যার যে শেষের আলোচনাটা হচ্ছে স্যার যে মডাল ফিকশনালিজম বলতেছে যে আমি আমি মাহফুজ এই ওয়ার্ল্ডে আমি সত্যি বাস্তবে এক্সিস্ট করি, কিন্তু আমি যখন বলবো যে আমি মাহফুজ মাইক টাইসন হতে পারি বা ইঞ্জিনিয়ার হতে পারি, সেটা ফিকশনালি ট্রু হতে পারে বা সেটা ফিকশনালি পসিবল হতে পারে, বাট এক্স্যাক্টলি সেটা ওই যে বা মডাল রিয়েলিজম বা ইএমআর এর মতো সেটা ট্রু হইতে পারে না বা পসিবল হতে পারে না। এক্স্যাক্টলি এটাই স্যার। এটাই। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে বাকি আলোচনাগুলো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।